আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনাকে নিয়ে ঢাকা এবং দিল্লির সম্পর্ক অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে রীতিমতো র্যাট অ্যান্ড ক্যাট, ইঁদুর এবং বিড়ালের খেলা। এটাকে যদি আপনি জনপ্রিয় কার্টুন টম অ্যান্ড জেরি, এই টম অ্যান্ড জেরি খেলার সঙ্গে তুলনা করেন, একজ্যাক্টলি ঠিক সেম খেলা খেলা হচ্ছে। দিল্লি নিঃসন্দেহে একটি অত্যন্ত অভিজ্ঞ, যাকে বলা হয় তার একটা পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম আছে এবং তাদের ওয়ার্ল্ড ওয়াইড, দুনিয়াব্যাপী তাদের সেই নেটওয়ার্ক রয়েছে। যে কোনো একটা ছোট বিষয়কে বিরাট করে তুলে ধরা, তারপর যে কোনো একটা বড় বিষয়কে একেবারে ছোট করে ফেলা, যে কোনো একটা বড় সমস্যা, সেটা গণতান্ত্রিক আন্দোলন হোক, সন্ত্রাস হোক, এনিথিং, রাষ্ট্র ইটসেলফ যদি মনে করে, ভারত রাষ্ট্র মনে করে যে এটি রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়, সেখানে রাষ্ট্রের মেশিনারিজগুলো অটোমেটিক্যালি সেখানে আদার দেন পলিটিক্যাল পার্টি ফাংশন করতে থাকে। যেমন ধরুন, তাদের জুডিশিয়ারি, তাদের মিলিটারি, তাদের সিভিল সার্ভিস, তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো, এই সংস্থাগুলো অটো ফাংশন করে দেশের ভিতরের এবং বাইরের অরাজকতা দূর করার জন্য, এবং এক্ষেত্রে বিশ্বাস করেন যে তাদের কোনো পলিটিক্যাল নেতৃত্বের কোনো রকম, যাকে বলা হয় এখানে অনুমোদন, প্রলোভন কিংবা কমেন্ট দরকার হয় না। বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটি, এই সম্পর্কটি অনলি 10% সম্ভবত পলিটিক্যাল ডিজায়ার, আর বাকি 90%, সেই 90% হলো ভারত নামক যে রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রসত্তা, সেই সত্তার অটো ফাংশনের মধ্যে পড়ে গেছে। যেমন ধরুন, আমাদের সাথে তাদের প্রায় 4500 কিলোমিটারের সীমান্ত রয়েছে। এই সীমান্তে তাদের যে সীমান্তরক্ষী বাহিনী যে কাজগুলো করবে, এটার একটা অটো সাজেশন আছে। সীমান্ত ঘিরে যে সীমান্তরক্ষী বাহিনীর বাইরে কতগুলো ক্যান্টনমেন্ট আছে। এরপরে সীমান্ত ঘেরা যে 7 সিস্টার, 7টি রাজ্য রয়েছে, সেই 7টি রাজ্যের যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামোর কতগুলো অটো ফাংশন আছে। এরপর ভারতের কেন্দ্রীয় কমান্ড, সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড, ভারতের যে যারা বিদেশের মাটিতে ভারতের স্বার্থ সংরক্ষণ করে, গোয়েন্দা সংস্থা লাইক সিআইএ অর লাইক MI6, ব্রিটেনের MI6 এর মতো। তো এই প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনাকে নিয়ে যে কাজকর্ম করছেন, আমি আগেই বললাম তার 90% রাষ্ট্র ইটসেলফ এখানে অনেক কিছু করছে, আর অনলি 10% এটি নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের উপর নির্ভর করছে। এখন কোনো কারণে যদি বিজেপি ক্ষমতা থেকে চলে যায়, রাহুল গান্ধী আসে, তাহলে এই 10%-এর জায়গায় বড় জোর 11% হবে বা বড় জোর 9% হবে। বাকিটা কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা তারা তাদের যে রাষ্ট্রীয় কাঠামোর যে অটো ফাংশনাল ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেই ইনস্টিটিউশনের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা বাইরে থেকে যতটা বুঝতে পারি, সেটা হলো তারা বাংলাদেশের সঙ্গে একটি সম্পর্ক রক্ষা করতে চাচ্ছে। বাংলাদেশ তারা দখল করবে না, বাংলাদেশে তারা ইনসার্জেন্সি চালাবে না, বাংলাদেশকে কখনো তারা সিকিমের মতো এইভাবে দখল করে রাখবে না। কেন রাখবে না? তাদের এই যে 7টি রাজ্য আছে, এখানে তাদের যে একটা পলিটিক্যাল ডেমো আছে, এরপর এর বাইরে তাদের যে একটা ভূতাত্ত্বিক বিধি ব্যবস্থা রয়েছে, তাদের যে একটা ভাষাতাত্ত্বিক ব্যবস্থা রয়েছে, এবং কালচারাল হেজিমনি যেটিকে বলা হয়, সেই কালচারাল হেজিমনিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। প্রথমত ধরুন যে আমাদের হাজার বছরের ইতিহাসে বাংলা, বিহার, উড়িষ্যা, এই রাজ্যগুলো একত্রে ছিল। বাংলা বলতে পশ্চিম বাংলা এবং বাংলা, এর সঙ্গে আসামের একটা বিরাট অংশ, আর উড়িষ্যা বলতে তো উড়িষ্যা বুঝছেন, আর বিহার।
এখন বাংলাদেশকে যদি তারা দখল করার সঙ্গে সঙ্গে ভারতের এই সেভেন সিস্টারের মূল কেন্দ্র হয়ে পড়বে আইদার ঢাকা অথবা কলকাতা। তখন এই অঞ্চলে বাংলা, বিহার, উড়িষ্যা এবং এর কেন্দ্রিক যে সেভেন সিস্টার, যেটি ব্রিটিশ জমানাতে, তার আগে সুলতানি জমানাতে, মুঘল জমানাতে যেভাবে এই পুরো অঞ্চল হাজার হাজার বছর ধরে অ্যাক্ট করেছে, এবং উত্তর ভারত এবং দক্ষিণ ভারত, এবং এই অঞ্চলই উত্তর ভারতের রাজনীতি মানে দিল্লি রাজনীতি ডমিনেট করেছে, আর দিল্লি দক্ষিণ ভারতকে মানে নরেন্দ্র মোদীর যে এলাকা, সেই এলাকার মানুষদেরকে অত্যাচার করেছে। এখন স্বাধীন ভারতে 47-এর পরে এটা রিভার্স হয়েছে, অর্থাৎ দক্ষিণ ভারতের যারা রাজনীতিবিদ তারাই এখানে, ধরুন জওহরলাল নেহরু দীর্ঘদিন তিনি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, হি ওয়াজ মোর পাওয়ারফুল দ্যান অফ জওহরলাল নেহরু। এরপরে জওহরলাল নেহরুর পরে যারাই ক্ষমতায় এসেছেন, ইন্দিরা গান্ধী দীর্ঘদিন চালিয়েছেন, কিন্তু প্রায় সব ক্ষেত্রেই দক্ষিণ ভারত মানে উত্তর ভারতের যে রাজ্যগুলো হাজার বছরের, তাদের সাথে দক্ষিণ ভারতের রাজ্যগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং সেখান থেকে এই নরেন্দ্র মোদী বালথ্যাকারে এদের তৈরি হয়েছে, এবং এখন এদের জয় জয়কার। কিন্তু যদি বাংলাদেশ দখল করে ফেলানো হয়, তাহলে এখানকার যে ভূতাত্ত্বিক অবস্থা, সেখানে দুই বাংলা একত্র হয়ে যাবে, আসাম একত্র হয়ে যাবে, বাংলা ভাষা হিন্দির সাথে পাওয়ারফুল হয়ে যাবে, এবং বাঙালি যে কালচার, এখানে যেভাবে রবীন্দ্রনাথ তৈরি হয়েছে, নজরুল তৈরি হয়েছে, বাংলা গানে হেমন্ত তৈরি হয়েছে, মান্না তৈরি হয়েছে, শচীন দেববর্মন তৈরি হয়েছে, মানে আর.ডি. বর্মন, এস.ডি. বর্মন তৈরি হয়েছে, এই রকমভাবে আপনি সেই দক্ষিণ ভারতে কুর্সি পাবেন না। সেখানে তামিল সিনেমা মানে আপনি যদি দেখেন, আর সেই তুলনায় যদি আপনি মানে মুম্বাইয়ের যে সিনেমা স্টাইল, সেখানে যদি আপনি দেখবেন যে আপনি এলাহাবাদ মানে অমিতাভ বচ্চন থেকে অন্যান্য যারা যারা সুপারস্টার হয়েছেন, এরা সবাই উত্তর ভারতের অংশ। এই পুরো জিনিসটার ডেমোটা আবার সে আগের মতো চলে আসবে, ফলে কোনো অবস্থাতে তারা বাংলাদেশকে দখল করবে না। বাংলাদেশ যত প্রভোগ করুক না কেন, তো ভারত ভেঙে যাবে। ভারত আবার সেই সুলতানি জমানাতে যা হয়েছে, বলবনের সময় যা হয়েছে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজিতে আমলে যা হয়েছে, কুতুবউদ্দিন আইবিকের সময় যা হয়েছে, ভারতে মুসলমানরা আসার আগে যা হয়েছে, ঠিক সেম ঘটনা হবে। ইতিহাস বারবার ঘটে, এটা ভারত জানে, আমরা বাঙালি জানি না। ফলে আমাদের দেশে যে সমস্ত লোকজন বলেন যে বাংলাদেশকে তারা একটা সিকিম বানিয়ে ফেলবে, কাশ্মীর বানিয়ে ফেলবে, নট লাইক দ্যাট। বাংলাদেশকে তারা যে কাজ করবে সেটা হলো, এটি একটি অস্থির অগ্নিগর্ভ তারা বানানোর চেষ্টা করবে। এটি একটি পলিটিক্যালি ফেইল্ড রাষ্ট্র, ফাইন্যান্সিয়ালি দুর্বল একটা রাষ্ট্র তারা বানাবে, এবং এখানে মানে এমন কিছু তৈরি করবে। আমরা যেভাবে এখন পাকিস্তানকে ভয় পাই, বাংলাদেশে দেখুন, আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু যারা পাকিস্তানে গেছেন তারা সবাই বলেন যে না, পাকিস্তানের মতো এত ভালো কোনো রাষ্ট্র নেই, কিন্তু আমরা বাংলাদেশে ভয় পাই, ওরে বাবা সেটা জঙ্গি দেশ, গেলে এটা করবে ওটা করবে। আপনি দেখেন আমরা আফগানিস্তানকে ভয় পাই, ওরে বাবা তালিবানের দেশ, গেলে যে কোনো সময় সে চাবুক মারবে, শরিয়াতি বিচার করবে, ফাঁসিতে লটকিয়ে ফেলবে। আমরা মধ্যপ্রাচ্য বলতে আপনি যদি সিরিয়া, লিবিয়া, ইরাক, ইরান এই সমস্ত দেশের কথা চিন্তা করি, আমাদের মনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে যায়। ঠিক এইরূপ, অর্থাৎ ইউরোপ যেভাবে এই কাজগুলো করেছে, একইভাবে ভারত চাচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে এরকম একটা নেগেটিভিটি পুরো ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য, যেন ভারতের একেবারে দরিদ্র প্রান্তিক মানুষটি, সেও যেন ঘৃণাক্ষরে ঢাকা আসতে না চায়, বাঙালি হতে না চায়, বাংলাদেশে আসতে না চায়। আবার অন্যদিকে এরকম একটা কালচারাল হেজিমনি তারা তৈরি করতে চাচ্ছে যে বাংলাদেশের মানুষ ভারতীয় গান শুনবে, ভারতে যাবে, ভারতে যদি গোবর বড়ি বানিয়ে দেওয়া হয় তারা সেই গোবর খাবে, এরকম একটা তারা কালচার চলছে। এবং এখানকার 18 কোটি মানুষকে জিম্মি করে যতটা সম্ভব ব্যবসা বাণিজ্য করবে। আর এই কাজ করার জন্য তাদের একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন দরকার, দল দরকার, এবং সেখানে প্রভাবশালী যাকে বলা হয় যে সকল রাজনৈতিক দল আছে বা ব্যক্তি আছে, তাদেরকে তাদের করায়ত্তে বা আয়ত্তের মধ্যে নিয়ে আসা। যেভাবে দীর্ঘদিন ধরে কানাডা রাজনীতি আমেরিকা নিয়ন্ত্রণ করছে, যেভাবে মেক্সিকো রাজনীতি নিয়ন্ত্রণ করছে, এখন ইদানিং ভেনেজুয়েলা রাজনীতি আমেরিকা নিয়ন্ত্রণ করছে, যেভাবে